আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আমার নাম হচ্ছে এনামুল হক। আমার চ্যানেলটার নাম হচ্ছে সিম্পল থিঙ্কিং। এটা একটা নতুন চ্যানেল। ব্যারিস্টার ফুয়াদ হাসান, যিনি বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে যথেষ্ট আলোচিত একটা ব্যক্তিত্ব, রাজনীতিবিদ হিসেবে ওনার পরিচিতি, ওনার চিন্তা চেতনা আমি দেখেছি যে আমি নিজে পছন্দ করি। আমি নিজে পছন্দ করি উনার অ্যানালিটিক্যাল অ্যানালাইসিসগুলো পছন্দ করি, উনার ভিশনকে পছন্দ করি এবং উনার ওয়ে অফ স্পিক সেটা পছন্দ করি এবং সর্বোপরি যে জিনিসটা হচ্ছে যে উনার বক্তব্যের সার বক্তব্য যেটা থাকে সেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়, অন্তত আমার হৃদয়কে ছোঁয়। আর মানুষের হৃদয় ছোঁয় এই কারণেই বললাম, ওনার একটা বক্তব্যের প্রেক্ষিতে যেভাবে সাধারণ মানুষ মন্তব্য কলামে তাদের মতামত ব্যক্ত করে, সেখানে আমি দেখেছি অন্তত 95% মানুষ তার বক্তব্যের সাথে একমত পোষণ করেন। তো উনার উনি উনি বিভিন্ন সময় সেনাবাহিনী নিয়েও কথা বলেছেন। শুধু সিভিল প্রশাসন না, সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন, আর্মি নিয়ে কথা বলেছেন। সেনাবাহিনীর কথা সম্প্রতি যখন সেনাবাহিনী প্রধান উনি ইনক্লুসিভ ইলেকশনের প্রসঙ্গটা তুললেন, সেই প্রেক্ষিতে উনি বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন হবে কি হবে না সে বিষয়ে এটা সেনাবাহিনীর কোনো কাজ না। এই সেনাবাহিনীর কাজ হচ্ছে, এটা হচ্ছে যে কি বলে, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এবং এই বিষয়ে সেনাবাহিনীকে বলছেন যে আপনারা এই বিষয়ে ইন্টারফেয়ার করেন না। তো এইগুলো, এই কথাগুলো উনি উনার মতামত প্রকাশ করতে চেয়ে উনি একটা পর্যায়ে বলেছেন যে সেনাবাহিনীরা হচ্ছে চাকর বাকর এবং তারা গণকর্মচারী। তো এই চাকর বাকর শব্দ ব্যবহার করার প্রেক্ষিতে মেজর করিম উনি বলেছেন যে সেনাবাহিনীকে ব্যারিস্টার ফুয়াদ হাসান তাচ্ছিল্য করেছেন। তো আহ, সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে মেজর আহ, রেজাউল করিম উনি যে বক্তব্যগুলো দিয়েছেন, আসলে উনার বক্তব্যের প্রেক্ষিতেই আমার বলা যে উনি যেভাবে ব্যারিস্টার ফুয়াদ হাসানকে ডিফেন্ড করেছেন বা তাকে তাচ্ছিল্য করেছেন এবং তার যোগ্যতাকে আন্ডারমাইন করেছেন, প্লাস হচ্ছে যে উনি উনার শ্রেষ্ঠত্ব যেভাবে তুলে ধরেছেন, সেইগুলোর প্রেক্ষিতেই আমার কিছু বলা। উনি 34 মিনিট বলছে, আমি কিছু কম সময়ে আম, উনার এই উনি যে সমস্ত প্রসঙ্গ তুলেছেন সেই প্রসঙ্গগুলোকে আমি একটু ওই প্রসঙ্গগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। ব্যারিস্টার ফুয়াদ হাসান, প্রথম কথা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ হাসান সবসময় যেটা বলেছে সেটা হচ্ছে যে রাজনীতি বা আমাদের দেশের রাজনীতিবিদ এবং সরকারি সামরিক বেসামরিক আমলার কারণে এ দেশে এখনো রিপাবলিক হয়নি। মানুষের যে কাঙ্ক্ষিত 71 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটা গঠন করার আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেই পর্যায়ে আমরা এখনো যাইনি। আমরা এই রাষ্ট্রটাকে এখনো রিপাবলিক বা জনগণের রাষ্ট্র তৈরি করতে পারিনি। তো সেটা হয়তো একটা অন্য অন্য বিতর্ক। সেটা অন্য বিতর্ক, ওই বিতর্কে আমি যাচ্ছি না। সেই প্রসঙ্গ বলতে যেয়ে উনি বলেছেন যে 2018 সালে, 2014 সালে, 2024 সালে আমাদের যে প্রশাসন, আর্মি প্রশাসনের কর্নেল অ্যান্ড অ্যাবভ, প্লাস হচ্ছে সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন, তারা যেভাবে নিজেদের অবস্থানকে তারা যেভাবে ছোট করেছে, তাদের মর্যাদাপূর্ণ জবকে তারা যে অমর্যাদাকর করেছে, তারা যেভাবে শেখ হাসিনার চাকর হিসেবে কাজ করেছে। রাষ্ট্রের তো একটা আইন আছে, সেই আইনকে না মেনে উনি শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসর হয়ে তাদের চাকর হয়ে কাজ করেছে। যেহেতু তাদেরকে চাকর, তারা অলরেডি দে হ্যাভ বিন দে হ্যাভ প্লেসড দেমসেলফ অ্যাজ চাকর বাকর। দ্যাট মিনস তারা আসলে আইনের বাইরে যে যে কাজগুলো করেছেন, এটা একজনের পারপাস সার্ভ করেছে, সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করেছে। তো উনি সেই প্রেক্ষিতে যদি বলে যে আপনি যেহেতু আপনার রোলটা তো আপনি 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 যে রোল প্লে করেছেন সেটা তো কোনো নিরপেক্ষ রোল আপনি প্লে করেননি, সেনা প্রধানকে বলেছেন, তো সুতরাং আপনি এই রাজনীতির বিষয়টাতে আর মাথা ঘামাবেন না। আপনার যে জায়গায়, আপনি হচ্ছে গণকর্মচারীর জায়গায় থাকেন। আচ্ছা। তো আমি হ্যাঁ, আমি আমি ব্যারিস্টার ফুয়াদ হাসানের সাথে খুবই একমত। তার কারণ এই মেজর মেজর রেজাউল করিম, আমি উনাকে বলবো উনার উপলব্ধির জায়গা, যে উনি আসলে আম, উপলব্ধি করতে পারেননি, বা আমি বলবো বেশিরভাগ সরকারি কর্মচারী উপলব্ধি করতে পারেনি যে উনারা দেশের কতটা ক্ষতি করেছেন। একটা দেশের গণতান্ত্রিক অধিকারটা রাতের বেলায় চুরি করতে সহযোগিতা করলো। এবং এইটা এইটা তো এটা তো এমন না যে ভাই
যে কিছু সম্পদ নিয়ে গেলেন, এটা বস্তুগত একটা বিষয় নয়, সাইকোলজিক্যাল একটা বিষয়। এবং এই মানুষের টোটাল মানে ভোট যে চুরি করা যায়, ভোট যে এভাবে চুরি করা যায়, এরকমের একটা ইনোভেশন শেখ হাসিনার গভর্নমেন্ট করেছে, এবং সেই ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা আপনারা করেছেন। কতটা কুরুচিপূর্ণ, কতটা কুরুচিপূর্ণ কাজ, এবং সবচেয়ে বড় কথা রাষ্ট্রের জন্য কত বড় ক্ষতির একটা ক্ষতি, সেটা আসলে মেজর আম, করিমের ভিতরে এই উপলব্ধিটা আসে নাই। এটা খুবই দুঃখজনক। এটার জন্য একবার ক্ষমাও চান নেই, যে হ্যাঁ ওই দিন আমরা ক্ষমা করে দেন, যে জনগণের কাছে ক্ষমা আপনারা চান নেই, যে আমরা রাতের বেলা ইলেকশনে সামহাও সেনাবাহিনীর ইনভলভমেন্ট ছিল, ইনভলভমেন্টটা থাকা উচিত হয়নি। তো যাই হোক, অন্য এইগুলো আলোচনা করলে তো অনেক বেশি ইয়ে করা যাবে। তো যাই হোক, একটা পর্যায়ে মেজর করিম যেভাবে তাচ্ছিল্য করে ব্যারিস্টার ফুয়াদ হাসান সাহেবকে বলেছেন, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন, তুলেছেন, এবং উনি যদি রাজনীতি করতে যাইতেন তাহলে উনার রাজনীতিতে উনি কতটা সাফল্য অর্জন করতেন, এবং উনি চ্যালেঞ্জ ছুড়েছেন। তো আমি ব্যারিস্টার ফুয়াদ হাসানের একটা পোস্টের প্রেক্ষিতে যে সমস্ত মন্তব্য আসে, যে সমস্ত মানুষ কমেন্ট করে, আমি মেজর রোজাল কমিকে ওই কমেন্টগুলো পড়ার জন্য অনুরোধ করব। তারপরে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আম, মেজর রেজাউল করিম, আপনি আপনি চেয়েছেন হচ্ছে যে আপনার আপনার যে বক্তব্য আপনি দিয়েছেন, আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনি তো অনেক চিন্তা করে বক্তব্যটা দিয়েছেন। আপনি একটু আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে সাধারণ মানুষের যে ধারণা, বা সাধারণ মানুষ কি মনে করে, আপনার মন্তব্যগুলো পড়েন। তাহলে যদি আপনার যদি উপলব্ধিতে থাকে যে আপনি কোথায় আছেন আর ব্যারিস্টার ফুয়াদ হাসান কোন জায়গায় আছেন, মানুষের মনে কতটুকু আপনার আপনার বক্তব্য কতটা দাগ কেটে পেরেছে, আর ব্যারিস্টার ফুয়াদ হাসান কতটা মানুষের ভিতরে তার অবস্থান এস্টাবলিশ করতে পারছে, আমার আর সেটা নিয়ে বলা লাগবে না। ব্যক্তিগতভাবে ফুয়াদ হাসান কোনো আমার আত্মীয় না, কিন্তু ফুয়াদ হাসানের মতো একজন রাজনীতিবিদ, একজন প্রজ্ঞাবান ব্যক্তিকে আপনি যতটা ছোট করে কথা বলেছেন, এই কারণে আমার বলা, আমি এতগুলো কথা বলা, মানে আমি এই লাইফে এসে কথা বলার প্রয়োজন বোধ করলাম। আপনি তুলনা করেন রাজনীতিবিদ একজন রাজনীতিবিদ আর একজন উম, কি বলে গণকর্মচারী, এদের মেন্টাল ডিজাইন টোটালি ডিফারেন্ট। তো যাই হোক, সেটা না যায়। এবার আপনি এই আপনার কথা প্রসঙ্গে বলতে, যে আমি ধাপে ধাপে বলতে চাচ্ছি যে আপনার 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 যে উপলব্ধি, সেই উপলব্ধিটাকে আমি একটু ভাঙাতে চাচ্ছি, বা আমি আরেকবার চিন্তা করতে বলতে চাচ্ছি। আপনি বলেছেন যে 5ই আগস্ট যদি কিনা গভর্নমেন্ট পরিবর্তন না হতো, তাহলে পরে মানে সেনাবাহিনী যদি হেল্প না করতো, তাহলে এই গভর্নমেন্ট পরিবর্তন হতো না, বা ফ্যাসিস্ট গভর্নমেন্ট এস্টাবলিশ থাকতো। আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি ভাই। তার কারণ হচ্ছে কি, যে আপনি জানেন যে 30 বা 1 তারিখ পর্যন্ত কিন্তু সেনাপ্রধান বক্তৃতা দিয়েছেন, যারা আন্দোলনকারী তাদেরকে দুর্বৃত্ত উনি দুর্বৃত্ত 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 হিসেবেই তাদেরকে উনি অভিহিত করেছেন, এবং তাদেরকে দুর্বৃত্তদেরকে উনি নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছেন। এরকম একটা খুব অহংকার এবং গর্বের বক্তৃতা উনি কিন্তু দিয়েছেন। কিন্তু 5 তারিখে বাংলাদেশের মানুষের, শুধু সেনাবাহিনী কেন, এরকম 5টা সেনাবাহিনীর ক্যান্টন নিয়ে হলেও আসলে সম্ভব ছিল না। তাহলে হয়তো হাজার হাজার মানুষকে মরতে হতো। এখন এই হাজার হাজার মানুষের নৃশংস হত্যাকাণ্ডটা সেনাবাহিনী প্রধান দেখতে চাননি, এবং হি ডিড দ্য রাইট থিং। তার কারণ উনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন, উনি জনগণের পাঁচটা বুঝেছেন, পাঁচটা বোঝার কারণেই, এবং উনি উনার জনগণের মুভমেন্টটা বুঝে উনি ওটাকে একসেপ্ট করেছেন। আচ্ছা, একসেপ্ট করে জনগণের উনি এবার জনগণ বিপ্লবী সরকার করার ক্ষেত্রে, বিপ্লবী সরকার না, ক্ষমতা হস্তান্তরের লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। রাজনীতিতে যে সমস্ত রাজনীতিবিদ আছেন তাদেরকে নিয়ে বসতে হবে, এবং জানেন যে এটা রাজনৈতিক সমাধান ছাড়া সম্ভব না। এই কারণে উনি, আর তো কেউ নেই, উনি কাজ করেছেন একটা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেছেন, লজিস্টিক ফ্যাসিলিটেটর, নট মোর দ্যান দ্যাট। উনি কি শেখ হাসিনাকে কি একবারও কি উনি বলেছেন যে জিনিসটা হচ্ছে যে শেখ হাসিনাকেও বাঁচাতে হবে, একটা অবশ্যই সে একটা বড় দলের নেত্রী, তাকে কিভাবে বাঁচাতে হবে সেটা উনি ফ্যাসিলিটেট করেছেন। উনি একটা নিরপেক্ষ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন, হুইচ ইজ গুড। আচ্ছা, অতএব ওই জায়গায় সম্পূর্ণ সম্পূর্ণ ভূমিকাটা ছিল আজকে রাজনীতিবিদদের।
সম্পূর্ণ ভূমিকা ছিল জনগণের, সম্পূর্ণ ভূমিকা ছিল রাজনীতিবিদ, জনগণ এবং ছাত্র সমাজ, আপামর জনসাধারণ এই 5ই আগস্ট তৈরি করেছে। এখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না। এটা আমি আপনার সাথে বিনয়ের সাথে এটা দ্বিমত পোষণ করছি। আচ্ছা, তারপরে আপনি বিভিন্ন সময়ে আপনি আপনার বিভিন্ন কথায় আপনি বলেছেন যে আপনারা সেনাবাহিনী অফিসার যারা, তারা অনেক বেশি, তার আপনাদের রেজাল্ট অনেক ভালো এবং আপনারা অনেক যোগ্য মানুষ। আপনাদের যোগ্যতা নিয়ে আপনি কথা বলেছেন। তো আপনি আপনার যোগ্যতার সাথে তুলনা করেছেন ব্যারিস্টার ফোয়াদ হাসানের যোগ্যতা। ব্যারিস্টার ফোয়াদ হাসান যেভাবে হচ্ছে যে সার্টিফিকেট মার্কেটে কিনতে পাওয়া যায়, তো আমি এটা শুনে খুব অবাক হয়েছি এবং আমি খুব মানে হাস্যকর মনে হয়েছে। তো যাক, কে সার্টিফিকেট নিয়ে পড়েছে, সার্টিফিকেট কিনে পড়েছে, আর কে হচ্ছে যে পাশ করে পড়েছে, এটা তার, ওই যে বললাম যে আপনি তার বক্তব্য শুনলেই বুঝবেন এবং এটা জনগণ কিভাবে এটাকে একসেপ্ট করে, আপনি একটু কষ্ট করে মন্তব্যগুলো পড়ে নেবেন। তার বক্তব্যের প্রেক্ষিতে জনগণ যে মন্তব্যগুলো করে ওই মন্তব্যগুলো একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কোন জায়গায় এবং আপনার এই ভালো ছাত্রের ভালো আম, ছাত্র যারা, বা আপনার যে ভালো রেজাল্ট, সেনাবাহিনীতে সবাই ভালো ছাত্র এটা আপনি বলেছেন। হ্যাঁ, অফকোর্স তারা সিলেক্টিভ গ্রুপের মানুষ, একজন সিলেক্টিভ গ্রুপে, এবং বেশিরভাগ ছেলেপেলে যায় হচ্ছে যে যারা ক্যাডেট কলেজ থেকে পাশ করে। তো ভাই, ক্যাডেট কলেজ থেকে পাশ করে ক্যাডেট কলেজের ছেলে যে পরিমাণ ফেসিলিটি নিয়ে বড় হয়, যে পরিমাণ ফেসিলিটি নিয়ে ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে পরিমাণ রাষ্ট্র তাদেরকে ইয়ে ফ্যাসিলিটেট করে, তো সে ভালো করবে না, সে রেজাল্ট ভালো করবে না, তো অন্য কেউ করবে নাকি? আপনি গ্রামের বা যে সমস্ত প্রাইমারি স্কুলের, নর্মাল প্রাইমারি স্কুল, নর্মাল গভর্নমেন্ট স্কুলের ছেলেপেলেরা কি যায় না? দেখেন যে তাদেরকে যদি যে পরিমাণ, তার ভিতরেও আপনার আর্মিতে অন্তত একটা বড় অংশ, বড় বড় সংখ্যায় যে বাইরে থেকে যায়, বাইরের স্টুডেন্টগুলো যায় যারা ক্যাডেট কলেজের না। তাইলে ক্যাডেট কলেজ, তাইলে চিন্তা করেন যে তারা যদি সুবিধা পাইতো সমস্ত প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও, তারা যে রেজাল্টটা করে, তাদেরকে যদি আপনাদের মতো যারা মানে ফ্যাসিলিটেট করা হতো রাষ্ট্রীয় ক্যাডেট কলেজের মতো, তাহলে তারা কোথায় যাইতো? আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে এটা হচ্ছে আমার পার্সোনাল অবজারভেশন। বাংলাদেশে যে জিনিসটা দেখা যায় যে সবাই আমরা মনে করি সেনাবাহিনী কর্মকর্তা এবং বিসিএস কর্মকর্তা, তারা যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা রিক্রুটেড হয়, তো সুতরাং তারা অনেক বেশি যোগ্য এবং তাদেরকে আমরা এমনভাবে, এমন অবস্থানে, মানে রাষ্ট্রসহ, রাষ্ট্রও সেই ব্যবস্থা করেছে, তাদেরকে বিশাল সুবিধার ভিতর রাখতে হবে, না হলে পরে তারা অমর্যাদা হয়ে যাচ্ছে। এবং তাদেরকে অ্যাডমিন ক্যাডার বলেন, যেমন একটা ডিসির একটা বিশাল বাংলো থাকতে হবে, এসপির বাংলো থাকতে হবে, এলজিডি ইঞ্জিনিয়ারের বাংলো থাকতে হবে। তো তাদেরকে অন্যরকম একটা মানে অন্যরকম মর্যাদায় তাদেরকে রাখতে হবে। কেন রে ভাই? কেন তারা একটা একটা সিম্পল একটা প্যারামিটারে, যে তারা হচ্ছে বিসিএস বা বলেন না আর্মি, তারা একটা প্যারামিটার হচ্ছে তারা ভালো ছাত্র, তার মানে কি সে সব দিক থেকে কম্পিটেন্ট? আর আপনি যদি বলেন যে ভালো ছাত্র যারা, ভালো ছাত্ররা যত বেশি ভালো ছাত্র দেখবেন তত বেশি স্বার্থপর দেখবেন। ভালো ছাত্রের একটু আপনি আমাকে হিসাব করে আমি দেখাইতে পারবো সমাজে ভালো ছাত্রের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে ভালো ছাত্রের কোনো কন্ট্রিবিউশন কতটুকুন আছে, আর মিডিওকার স্টুডেন্টের কতটুকুন কন্ট্রিবিউশন আছে, একটু তুলনা করে দেখেন। ভালো ছাত্র যারা, যদি বলি যে বুয়েট হচ্ছে সব ভালো ছাত্র, বুয়েটের ছেলেপেলা হচ্ছে বেশিরভাগ দুর্নীতিবাজ, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার দুর্নীতিবাজ। ভালো ছাত্র হচ্ছে বিসিএস ক্যাডার অফিসার, সমস্ত দুর্নীতিগুলো করে হচ্ছে বিসিএস ক্যাডার অফিসার দ্বারা লিড হয় দুর্নীতি। সেনাবাহিনী ইন্ডিভিজুয়াল লেভেলে দুর্নীতি করে না, কিন্তু কর্নেল অ্যান্ড অ্যাবভ বা প্রাতিষ্ঠানিকভাবে তারা একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আমি, অতএব যে জিনিসটা হচ্ছে, এই গর্ব করে এই জনগণকে আপনি আন্ডারমাইন্ড করেন, যাদেরকে যে আপনি ভালো ছাত্র এইটা বলে যে আপনি সাধারণ জনগণকে আন্ডারমাইন্ড করছেন, এটা খুবই একটা আপনার উপলব্ধির অনেক ঘাটতি আছে। আপনার উপলব্ধির সাধারণ জনগণের, আপনি ভালো ছাত্র আর কম্পিটেন্ট মানুষকে এই সম্বন্ধেই আপনার ধারণা নেই। আপনি আমাকে বলেন যে কয়জন সরকারি বা সামরিক বা বেসামরিক আমলা রিটায়ার করার পরে তারা এন্টারপ্রিনার হিসেবে আসছেন, কয়টা জব ক্রিয়েট করতে পেরেছেন, কয়টা জব ক্রিয়েট করতে পেরেছেন? আপনি প্রসঙ্গক্রমে বলেছেন যে ইয়েতে কি বলে, সেনা সেনা কল্যাণ সংস্থায় আপনাদের লোকজন কাজ করে এবং খুব ভালো করে। হ্যাঁ, যারা চাকরিতে ভালো করে তাদের মেধা ভালো, কিন্তু আপনি একটা মানুষের একটা 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 লোড বুঝেন, ঝুঁকি বুঝেন? ঝুঁকি কে নেয়? ঝুঁকি একজন এন্টারপ্রিনার কি পরিমাণ ঝুঁকির মধ্যে তার ইয়েটা, বাংলাদেশের মতো দেশে সমস্ত সরকারি অফিস তার বিরুদ্ধে কাজ করে। তারপরে যেও একটা, যে তারা যে এত মানুষের জব ক্রিয়েট করে দিচ্ছে, এত উপার্জন, মানে তারা বৈদেশিক মুদ্রা আনছে,
আপনি তো, এটা যদি এত সহজ কাজ হইতো তাহলে আপনাদের অনেক, আমাদের বন্ধু বান্ধব যারা আছে আর্মিতে চাকরি করে রিটায়ার করছে, ও তারা অনেকেই বলে যে ভাই একটা চাকরি, একটা কিছু করতে চাই। ওই 2 টাকা ইনভেস্টমেন্টের তো মানে ওই যোগ্যতা নেই, ওইটাকে ম্যানেজ করা, ইনভেস্টমেন্ট ম্যানেজ করা এবং ইনভেস্টমেন্ট করার যে সাহস, সেই সাহস তাদের নেই বলেই তারা ওই জায়গায় যায় না। ওই ক্ষেত্রে কয়জন পাবেন যে আপনি ভালো ইনভেস্টর পাবেন যে ইনভেস্ট করেছে আর্মির কোনো ডিফেন্স অফিসার বা কোনো সিভিল অফিসার? না, তা নেই। তো সুতরাং আপনি যে কয়টা রেজাল্টের প্রেক্ষিতে আপনি যে দাবি করেছেন, এটা খুবই একটা হাস্যকর একটা দাবি যে আপনারা অনেক বেশি যোগ্য সেনাবাহিনীর। তারপরে আপনি সেনাবাহিনীকে বলছেন হচ্ছে যে সেনাবাহিনীর অবদানকে আপনি বলেছেন সেনাবাহিনীর অবদান অনেক বেশি। সেনা কল্যাণ সংস্থা, আমার প্রশ্ন, সেনা কল্যাণ সংস্থার ফান্ডিং এর, তার যে পুঁজি, আপনি জানেন যে পুঁজিগুলো কোত্থেকে আসে? শুধু কি তার উৎপাদিত পণ্য থেকে পুঁজি আসে? সেনাকুঞ্জ সেনাকুঞ্জ বা সেনা মালঞ্চ, তাদের ভাড়ার টাকাটা কে পায়? তারা যখন একজন এইটা ভাড়া দেয়, সেই ভাড়ার টাকাটা কোত্থেকে যায়, কোথায় যায়? সেটা সেনা কল্যাণ সংস্থায় যায়। কেন এটা সেনা কল্যাণ সংস্থায় কেন যাবে রে ভাই? আমি যে বলি যে ব্যারিস্টার ফুয়াদ হাসান বলেছে যে লুটপাটের যে কথা বলেছে, আপনি আমাকে একটু বলেন যে সেনা কল্যাণ সংস্থায় এই টাকাটা কেন যাবে? এটা তো ট্রেজারিতে চলে যাবে, বিকজ এই সেনাকুঞ্জ সেনাবাহিনীর যে এটা সেনাবাহিনীর জায়গাটা, সেনাকুঞ্জ তৈরি হয়েছে জনগণের জায়গায়, জনগণের টাকায়। তাহলে এই টাকাটা কেন পাবে? আপনি বলেন যে আপনারা যান হচ্ছে রাস্তাঘাট তৈরি করতে যান, রাস্তাঘাট তৈরি করেন এবং রাস্তাঘাট তৈরি করে যে সরকারের থেকে একটা কন্ট্রাক্ট নেন এবং আপনাদের রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে সাধারণ যে কন্ট্রাক্টর তার চেয়ে অনেক বেশি টাকায় খরচ করেন। হ্যাঁ, আপনাদের রাস্তাঘাট তৈরি করা অনেক ভালো হয়। তা আপনার যে যে মানে উদ্বৃত্ত টাকা, এই উদ্বৃত্ত টাকাটা কোথায় দেন আপনারা? উদ্বৃত্ত টাকার জন্য কিন্তু আপনার তো সেই টাকা নেওয়ার কথা না। আপনারা ইঞ্জিনিয়ার, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, তারা একটা পার্সেন্টেজ নেয় এবং বাকি পার্সেন্টেজটা চলে যাচ্ছে হচ্ছে যে আপনাদের সেনা কল্যাণে। কেন সেনা কল্যাণে যাবে? কেন সেটা সেনা কল্যাণে যাবে? কেন ট্রেজারি চালানের যার কাছ থেকে টাকাটা নিছেন, যে জনগণের কাছ থেকে টাকাটা ধার নিয়েছিলেন, বা জনগণের আপনাকে তো মানে ইয়ে, আপনাকে জনগণ বেতন দিয়েছে, আপনি উৎপাদন করে টাকাটা অর্জন করেছেন, সেই টাকাটা হচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন আপনার নিজের ব্যক্তিগত কাজের জন্য। এটা হয় কখনো? এটা হয় কখনো? এবং আপনারা এইটা করতে যে, এই যে আর্মি, তাদের এইভাবে টাকার পরিমাণ, এত পরিমাণ টাকা তাদের হয়েছে, যে কারণে তারা ডিওএসএস করছে, তারা বিভিন্ন রকম একটা শ্রেণী বৈষম্যের চরমে পৌঁছে দিয়েছেন হচ্ছে বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি শ্রেণী বৈষম্য তৈরি করার ক্ষেত্রে এবং মানুষের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি করাতে, মানসিক চাপ সৃষ্টিতে আর্মি হচ্ছে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখছে। সেনা কল্যাণ সংস্থায় যে সমস্ত পণ্য আসে, পণ্য উৎপাদিত হয়, তাদের তারা কম দামে বিক্রি করে। কেন তারা কম দামে বিক্রি করতে পারে? কেন? তাদের জায়গার ভাড়া দেওয়া লাগে না। তাদের জায়গার ভাড়া দেওয়া লাগে না, জায়গাটা পাচ্ছে হচ্ছে গভর্নমেন্ট থেকে, আর একজন প্রাইভেট এন্টারপ্রিনার প্রাইভেট এন্টারপ্রিনার এটা তৈরি করছে হচ্ছে তার নিজস্ব, সেটার জন্য ভাড়া দিতে হয়। শুধু সেটা না, শুধু সেটা না, এমন এমন কোনো জায়গা নেই যে আপনি পাচ্ছেন না, আপনি সাবসিডাইজ হচ্ছেন না। আপনার তো ব্যক্তিগত কারণে তো এটা সাবসিডাইজ হওয়ার কথা ছিল না, মানে ব্যক্তিগত মানে আমি যেটা বলতে চাচ্ছি একটা গোষ্ঠীর জন্য। অতএব যেটা হচ্ছে যে আপনার অবদান, আপনাদের অবদান, আমি খুব বিনয়ের সাথে যেটা বলতে চাই যে আপনারা যা অবদান দেন, করেন, তার তুলনায় অনেক বেশি নিয়ে যান। আপনার একটা স্কিল তৈরি করে দেই, 18 বছর বয়সে রাষ্ট্র আপনার দায়িত্ব নিয়ে নিচ্ছে, আপনাকে বিভিন্ন রকম স্কিল তৈরি করে দিচ্ছে রাষ্ট্র। তারপরে রাষ্ট্রে সেই স্কিলটা আপনি বিক্রি করছেন মিশনে। আসার পরে এই টাকাটা, এই স্কিলটা তৈরি করলাম আমি, তৈরি করে দিলাম আমি, মানে জনগণ। তাহলে তো আপনার উপার্জিত টাকা সেটা জনগণ পাবে। সেটা কি আপনারা ফেরত দিচ্ছেন? জনগণকে দিচ্ছেন? অথবা আপনারা একটু মানে বাজেটে কম নেন, যে না আপনি এত টাকা আপনারা নিজেরা উপার্জন করেছেন, এখন এই বছর আর এত বাজেট দরকার নেই। ওই আগে আমি বলেছি, যারা ভালো ছাত্র, আপনাদের মতো ভালো ছাত্র বা সিভিল প্রশাসনে যারা ভালো ছাত্র, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া জনগণের জন্য কিছু করে, আমি একেবারেই আপনাকে হাতে কলমে দেখাই দিতে পারবো। আর আপনি যদি আমাকে যদি অ্যালাউ করেন, নিশ্চয়তা দিবেন যে আপনাদের এই ফাইন্যান্স নিয়ে আমি পিএইচডি 2জন গবেষককে আমি 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 ফাইন্যান্স করব, 2জন গবেষককে। আপনারা আপনাদের ফাইন্যান্সে যদি দেখাই দিতে পারি যে আপনাদের রেট অফ রিটার্ন, ইনভেস্টমেন্টের তুলনায় রেট অফ রিটার্ন কত কম, সেটা আমি দেখাই দিব আপনাদেরকে।
আপনি একটু অ্যালাউ করেন, যদি আমার সাথে ই করেন, আমি দুইটা দুইটা ছাত্রকে আমি আমি নিজে পার্সোনালি ফাইন্যান্স করব পিএইচডি করার জন্য। শুধু আর্মি ফাইন্যান্সের উপরে তারা করবে। আপনি আপনার কথা প্রসঙ্গে যে আপনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আপনি যখন পড়াশোনা করেছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি আপনি যখন চাকরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আহ, প্রেম করে বেরিয়েছে। আরে ভাই, প্রেম করার পরে তো আলটিমেট উদ্দেশ্যটা কি? আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া, একটা জীবনে প্রতিষ্ঠা পায়, এটা তো তাদের উদ্দেশ্য। তা আপনি যে আপনাকে যে সেফটি নেটের ভিতরে রাখা হয়, আপনাকে যে সেফটি নেটের ভিতরে রাষ্ট্র আমরা রাখছি, বা জনগণ আপনাকে ট্যাক্সের টাকায় রাখছে, তো সেই তুলনায় সেই তুলনায় আপনি যে অবদানটা রাখেন, যে আপনি আহ, ইয়েতে কি বলে, আপনারা বিভিন্ন রকম ঝুঁকি নিয়ে অবদান রাখেন, রাষ্ট্রের জন্য আপনারা অনেক অবদান, অনেক কিছু করে দিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা, একটা কথা প্রসঙ্গে আপনি বলেছেন, কথা প্রসঙ্গে আপনি বলেছেন যে এখন যে সেনাবাহিনী রাস্তায় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য। ভাই, আপনি কি ফ্রি আছেন? এই কাজটা কি ফ্রি করে দিচ্ছেন আপনারা? আপনারা পেড হচ্ছেন না? আপনি যখন পেড হচ্ছেন, আর্মি ইজ বিং পেড, তো দি আর্মি ইজ বিং পেড, তাহলে সে করবে না কেন? আর জনগণ যে যে যখন কয়েকদিন কোনো ইয়ে ছিল না, সরকার ছিল না, ছাত্ররা যেভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যে ভূমিকা রেখেছে, হুজুররা যে ভূমিকা রাখছে, যে তারা দৌড়ায় গেছে ওদেরকে বিভিন্ন পূজা মণ্ডপকে তারা পাহারা দিছে, ওই তারা কি টাকা পেয়েছে তার জন্য? তারা তো টাকা পায়নি। তা আপনি যেহেতু ওদেরকে বেতন নেন, তাহলে আপনি কেন বলেন যে ওদেরকে আপনি রাষ্ট্রের জন্য করেন? এইটাই আপনার ডিউটি। আমি তো আপনার সাথে চুক্তিবদ্ধ যে আপনি এই কাজগুলো করবেন, রাষ্ট্রের প্রয়োজনে কাজ করবেন, এবং আপনি পেমেন্ট হবে। আপনার পেমেন্ট কি বাকি ছিল একদিনও? আপনার বেতন কি 1 তারিখে হয়নি? তাহলে এটার জন্য আপনি গর্ব করার তো কোনো কিছু নেই। এটার জন্য আপনি এত বেশি আপনার গর্ব করেন যে আপনি অবদান করছেন? নো, অফকোর্স নট। আপনার অবদান হচ্ছে আপনি সেবক হিসাবে কাজ করছেন। আপনি জনগণের পক্ষে আপনি যে কাজটা করছেন তার জন্য আপনি পেমেন্ট নিচ্ছেন, এবং তার জন্য পেমেন্ট শুধু নিচ্ছেন, আপনি তার চেয়ে আরো বেশি পেমেন্ট নিচ্ছেন। আমি বলবো যে আপনি যে পেমেন্ট নেওয়ার কথা তার চেয়ে অনেক বেশি নেন। আপনি কথা প্রসঙ্গে বলছেন যে আপনি আপনাদের জ্ঞান আছে, হচ্ছে আইন বোঝেন, আপনারা আইন বোঝেন। তারপরে হচ্ছে যে আপনি ক্যান্টিন পরিচালনা করে আসছেন। তা ক্যান্টিন পরিচালনা করে আসছেন, ভাই, একটা ক্যান্টিন তো এত পরিচালনা করেন, দেখি একটা হোটেল দেন না, একটা রেস্টুরেন্ট দেন না, কেমন লাগে দেখতে? দেখি রেস্টুরেন্ট দিয়ে তাহলে তো প্রত্যেকটা আর্মি অফিসারের হচ্ছে একটা রেস্টুরেন্টের চেন রেস্টুরেন্ট তাদের হয়ে যেত। আপনারা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এখন ইদানিংকালে যেটা শুরু করেছেন, সেটা হচ্ছে যে আপনাদের ইউনিট থেকে উৎপাদিত বেকারি আইটেম বা বিভিন্ন রকম আইটেম আপনারা বাইরে বিক্রি করে হচ্ছে যে সেই টাকা নিয়ে আপনারা ইউনিটের জমা করেন। এই টাকাটা কি আপনার ইউনিটে জমা করার কথা, না ট্রেজারি চালান দিয়ে বাংলাদেশ ব্যাংকে ফেরত দেওয়ার কথা? এই উৎপাদনের ক্ষেত্রে সরাসরিভাবে সংশ্লিষ্ট দোকানের সাথে মানে সেলসম্যানের সাথে সরাসরিভাবে একেবারে ইউনিফর্ম পরা ছেলে পেলে, মানে সৈনিকরা জড়িত। তাহলে এই যে রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের ইনভেস্টমেন্ট আমার, আর সেটার এই ইনভেস্টমেন্টের যেটা উৎপাদন হচ্ছে, উৎপাদিত অর্জন, ইনভেস্টমেন্টের অর্জন বা লভ্যাংশটা আপনি নিয়ে যাচ্ছেন, নিজের প্রয়োজনে ব্যবহার করছেন। আর কি বলছেন যে আপনি হচ্ছে আপনার ইউনিটের খরচ করছেন? ওখানে কতজন আছে? এটা কি আপনি পারেন নৈতিকভাবে? কি আপনি এটা পারেন আমাকে বলেন তো? আর সেটাতে কি করেছেন আপনি? একটা বছরের পর বছর, প্রতি বছর আপনি 4-5টা অনুষ্ঠান করেন, অথবা সিওদেরকে সিওর বাংলোকে সাজানোর জন্য এই টাকাগুলো ইনভেস্ট করেন। এই টাকাগুলো ইনভেস্ট করেন হচ্ছে যত রকম বিলাসী কার্যক্রমের জন্য ইনভেস্ট করেন। আর আপনার এই বিলাসিতা দেখে বাইরের একজন লোক, সে হচ্ছে চোখ টাকায়, তার ভিতরে হচ্ছে মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব তৈরি হয়, সে আপনার কম্প্যারিজনে চলে যায়, আপনার অসুস্থ প্রতিযোগিতার ভিতর সে লিপ্ত হয়। অসুস্থ প্রতিযোগিতার ভিতর বাইরের লোকজন যে আপনার পর্যায়ে পৌঁছাইতে হবে কেন? আপনি কি আপনি আমি আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলতেছি। কিছুদিন আগে আপনার এরকমের হয়েছে যে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে বেকারি আইটেম হচ্ছে বগুড়া মার্কেটে ছাড়া হয়েছিল। তারপরে বগুড়া সেই মার্কেটের লোকজন তারা বেকারি আইটেমগুলো যে না, এদের এত ভ্যাট দেয় না, আর্মি তো ভ্যাট দেয় না, আর্মি ভ্যাট না দিয়ে তারা এটাকে আম, বিক্রি করছে, তো সুতরাং তাদের প্রাইস কম হবেই। তো তাদের যদি প্রাইস কম হয়, তাহলে পরে তো সাধারণ উদ্যোক্তারা এই প্রতিযোগিতায় টিকে থাকবে না। তো সুতরাং আপনারা, যে আমি আগেই বলেছি যে আপনাদের অবদান, মানে যে পরিমাণে আপনাদের রাষ্ট্র থেকে নেন,
তার তুলনায় খুবই কম, তার তুলনায় খুবই কম। এইটাই আমি আপনাকে, এটা তো এইগুলো তো আপনার কি বলবো যে ম্যাথমেটিক্স দিয়ে বোঝানো সম্ভব। আপনি যদি সুযোগ থাকে, আপনি আমাকে যদি বলেন, তাহলে আমি দুইটা, আমি আবারও বলেছি যে আমি আপনার এটা গবেষণা করব এবং আপনার পিএইচডি গবেষক দুইজন দিব। আপনি ডেটা দিয়ে, সম্পূর্ণ ডেটা দিয়ে আপনি আমাকে অডিট করার সুযোগ দিবেন। হ্যাঁ, ব্যারিস্টার ফুয়াদ হাসান এখানেই হচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদ হাসান এই জিনিসটা বুঝেন বলেই উনি সবসময় যেটা বলেছেন যে আপনার সরকারি কর্মকর্তাদেরকে, উনি সব সামরিক বেসামরিক কর্মকর্তাদেরকে উনি তাদের 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 সুযোগ সুবিধা, তারা যেভাবে দেশ থেকে সুযোগ সুবিধা অনৈতিকভাবে নেন, এবং সে কথা উনি বিভিন্ন সময় বলেছেন। তারপরে হচ্ছে যে আপনি একটা বিষয় বলেছেন যে আপনারা নাকি লাইফে ঝুঁকি নেন। এই গভর্নমেন্ট যদি মানে ফ্যাসিস্ট গভর্নমেন্ট স্ট্যান্ড করলে, আপনি কি মনে করেন যে ইয়ে এই সমন্বয়কদের অবস্থাটা কি হইতো? আপনারা কি কোনোদিন এই ব্যারিস্টার ফুয়াদের মতো নির্ঘুম রাত বা টেনশনের রাত, প্রতি মুহূর্তে ডিজিএফ এর মানে অত্যাচারের ভয়ঙ্কর ভয়ঙ্কর সিচুয়েশন কি ফেস করতে হয়েছে আপনাদের? হয়নি। তো সুতরাং একজন রাজনীতিবিদের রিস্ক আর একজন সরকারি কর্মচারীর একটা রিস্ক। ইভেন আইনেও বলা আছে একজন সরকারি কর্মচারীকে যখন অ্যারেস্ট করতে হবে, তার থেকে ওসেরকে তার ডিপার্টমেন্ট থেকে তার পারমিশন নিয়ে করতে হবে। আর একজন বেসরকারি মানুষকে বেসরকারি মানুষকে অ্যারেস্ট করার জন্য কি করতে হয় সেটা আপনি জানেন। তো এনিওয়ে, আমি আমার কথা এখন শেষ করব। আমি শেষ করার পিছনে, আমার এই বক্তব্যগুলো দেওয়ার পিছনে যেটা কারণ, আপনাদের যে মনস্তাত্ত্বিকভাবে আপনারা ইস্টাবলিশ করেছেন যে আপনারা একটা শ্রেষ্ঠ, এই ধারণা থেকে বের হয়ে আসেন। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আর আপনারা এই শ্রেষ্ঠ বলে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এমন কোনো হেন পথ নেই, হীন পথ নেই। আপনারা যে সমস্ত মানে অবৈধ পথ নিয়ে নিজেদেরকে সুবিধাগুলো নিয়ে নেন, যে আপনারা শ্রেষ্ঠ, আপনারা ম্যানেজমেন্ট খুব ভালো পারেন, আপনারা সমস্ত বিজনেসগুলো আপনারা এখন দখল করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবাক করার মতো ব্যাপার, যে আপনারা যেভাবে বিজনেসগুলোকে নিয়েছেন হাতে, শিক্ষার ক্ষেত্রে টোটাল শিক্ষাটা আপনারা হচ্ছে আপনাদের হাতে নিয়েছেন। এটা তো আপনার জব না। আপনি একজন ভিসি করছেন হচ্ছে আর্মির একজন আর্মি মানে জাস্ট খেয়াল করেন যে বিউপি নামে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে ডিন হবে হচ্ছে, ডিন ডিন করবে হচ্ছে একজন আর্মি অফিসার হইতে হবে। একজন ইয়ে ভিসি হইতে হবে হচ্ছে আর্মি অফিসার, আর্মি থেকে যাইতে হবে। কিন্তু ভিসি হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে, সংবিধানের শর্তই হচ্ছে 20 বছর তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে, কিন্তু সেটা রাখেন নাই। আপনি যদি ভাই এখন যদি কেউ আইনস্টাইনই হয়, তো ওনার পক্ষেও কিন্তু এই একটা ডিন মানে ফ্যাকাল্টি ডিন হওয়ার সুযোগ নেই। তো সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা আপনাদের মতো করে তৈরি করে রেখেছেন। ইউনিভার্সিটি গুলোর মানে এগুলো করছেন কেন? তার কারণ আপনাদের পদ বাড়ানোর জন্য। আপনারা একজন কর্নেল হলে পরেই 2টা করে গাড়ি পাইতে হবে কেন? পৃথিবীতে তো অনেক কর্নেল আছে। আপনি আমাকে বলেন তো যে কয়টা কর্নেলের এরকমের গাড়ি আছে, তাদের এরকমের ইন্ডিভিজুয়াল বাড়ি আছে, মেজর লেভেলে বাড়ি আছে, মেজর লেভেলে হচ্ছে ইন্ডিভিজুয়াল রাষ্ট্র দ্বারা তারা এইভাবে বাবরচি টাবরচি দিয়ে তারা এই সমস্ত মানে শেখরাও তো এত সুবিধার ভিতর থাকে না, শেখরাও তো এত সুবিধার ভিতর থাকে না। তো সুতরাং আমি যেটা বলতে চাই, হ্যাঁ আমি চাই যে জনগণ এটা বুঝুক যে আপনাদের যে অবদান, আপনারা যে অবদান রাষ্ট্রের জন্য করেন, সেটার জন্য পে করা হয়। আপনি যে গর্ব করে বারবার করে আপনার অবদানকে বলতেছেন যে আপনি অনেক অবদান করেছেন, আমি সেখানেই ডিফেন্ড করেছি যে আপনি যে অবদানটা করেন, আপনি যে অবদান রাষ্ট্রের জন্য যে কন্ট্রিবিউট করেন, আপনার যে এফোর্টটা, তার জন্য আপনি পেমেন্ট পান। তো সুতরাং আপনি সদিচ্ছায় কোনো কিছু, রাষ্ট্রের জনগণের ভালোবেসে আপনি কিছু করেন, এটা আমি আপনার সাথে একমত না। এই যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল, হঠাৎ করে বন্যা হলো নোয়াখালীতে, আর্মি যে একটা একেবারেই খুবই মানে ইয়ে সংগঠিত বাহিনী, তো সুতরাং তারা এখানে উদ্ধার কাজ করছে। তারা তো মারা গেলে পরে, আর্মির একজন লোক মারা গেলে পরে তাকে যে পরিমাণ সাপোর্ট দিবে রাষ্ট্র, যে সমস্ত লোকজন হচ্ছে এই বন্যাতে তাদের ট্রেনিং নেই, তারা ঝাঁপায় পড়ছে যে তারা তারা ইয়ে করবে, কি বলে, মারা যেতে পারতো যে কোনো মুহূর্তে, বা রাষ্ট্রকে ফ্যাসিবাদ সরকার থেকে বাঁচানোর জন্য যে সমস্ত মানুষ সাইড বুক পেতে দিছে, বুকের গুলি নিয়ে তারা যে বুক পেতে দিয়েছে যে না ঠিক আছে, রাষ্ট্রের জন্য তারা, নুরুল হক নুরু বলেন, নাহিদ সাদিত, এদের কথা বলেন, এদের মারা গেলে কি হতো? এরা কি কোনো সুবিধা পাইতো? কিন্তু আপনি যদি আপনার কোনো একজন সৈনিক মারা গেলে, একজন সরকারি কর্মচারী মেরে গেলে, তার পরিবার যে পরিমাণ সুযোগ সুবিধা পাবে, এটা কম্পেনসেট করার সুযোগ আছে।
কিন্তু সুতরাং আপনি যেহেতু আপনি আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হচ্ছে কি আপনি পেইড হচ্ছেন, তাহলে ঝুঁকির মাত্রাটা বলেন কার বেশি? সাধারণ জনগণ বেশি ঝুঁকি নেয়, আপনারা তুলনামূলকভাবে কম ঝুঁকি নেন। আপনাদের আম, এইটাই যে আপনাদের ভিতরে কাজ করছে যে ধারণাটা, যে সুপ্রিমেসিটা কাজ করছে, যে আপনি অনেক বেশি পরিমাণ দিচ্ছেন, রাষ্ট্রের জন্য অবদান করতে রাখছেন, এবং সিভিল মানুষ অবদান রাখছে না। আপনি এই কম্পারিজনে গেছেন, এই কারণে আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদের এই ধারণা থেকে রিয়েল একটা সেবকের ভূমিকায় আসতে হবে। একজন ডিসি যে পরিমাণ সুযোগ, যে কি কি কারণে ডিসির একটা বড় বাড়ি দরকার, বা একজন এসপির এত বড় বাড়ি দরকার? আপনি আমাকে বলেন তো, আমাদের রাষ্ট্র কি এটা এফোর্ড করতে পারে? যে আপনি সাধারণ জনগণ যে কষ্টের ভিতরে থাকে, সাধারণ জনগণ যে কষ্টের ভিতরে থাকে, সেই দেশে আপনারা যে জৌলুসপূর্ণ লাইফ আপনারা মানে এই কায়দা করে বানাই নিয়েছেন, এটা কি কোনো বিবেচনা বোধ আছে আপনাদের? সরকারি কর্মকর্তাদের কোনো বিবেচনা বোধ আছে? আমি ইনক্লুডিং মানে বেসরকারি কর্মকর্তাদের বলছি। তো যাই হোক, আমি আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাতে আমি টাচ করতে চেয়েছি যে আপনার যে যোগ্যতাই থাকুক, এটা হচ্ছে একাডেমিক যোগ্যতা, আর হচ্ছে প্র্যাকটিক্যাল যোগ্যতা বা কম্পিটেন্সিটা অন্য জিনিস। ওইটা একটু অর্জন করতে পারেন নাকি? ওইটার ক্ষেত্রে আপনাদের কি অর্জন আছে সেটা আমাকে একটু বলবেন, সেটা নিয়ে একটু আলোচনায় আসেন। তো যাই হোক, ধন্যবাদ মেজর, ইয়ে মেজর রেজাউল করিম। ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী।